ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের 3 নম্বর চ্যাপ্টারের মেটারনিক তন্ত্র সম্পর্কে। আমরা আগের ভিডিওতে 1815 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নগরীতে যে সম্মেলন বসে সেই সম্মেলনের 3টি নীতি সম্পর্কে আলোচনা করেছি। তোমরা এই ভিডিও দেখেছ। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মেটারনিক সিস্টেম, মেটারনিক তন্ত্র বা মেটারনিক ব্যবস্থা। এই ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এই ব্যবস্থা 1815 সাল থেকে অর্থাৎ ভিয়েনা কংগ্রেসের সময় থেকে 1848 সাল অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের সময় পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা এবং মেটারনিক ব্যবস্থা ইউরোপের রাজনীতিতে একটা আলোড়ন সৃষ্টিকারী ব্যবস্থা। আমরা দেখতে পাই যে মেটারনিক তন্ত্র একটা গণতন্ত্র বিরোধী ব্যবস্থা। মেটারনিক ব্যবস্থা উদারনীতিবাদী ব্যবস্থার বিরোধী একটি ব্যবস্থা এবং এই ব্যবস্থা ইউরোপে জাতীয়তাবাদের বিরোধিতা করে। ক্লেমেন্স ফন মেটারনিক ইউরোপের ইতিহাসে 1809 থেকে 1848 সাল পর্যন্ত অর্থাৎ 40 বছর ধরে সবথেকে উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব। মেটারনিক সুদর্শন অর্থাৎ তিনি দেখতে খুব ভালো। তিনি ভীষণ ভালোভাবে কথা বলতে পারতেন, ভাষণ দিতে পারতেন এবং তীক্ষ্ণ বুদ্ধি, তার বুদ্ধি প্রখর ছিল। এছাড়া তিনি কূটকৌশলী, কূটনৈতিক রাজনীতিতে তিনি ছিলেন দক্ষ। 1809 সালে মেটারনিক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন এবং 1848 সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হয়েছেন। অপসারণ ঘটেছে তার। সেই সঙ্গে সঙ্গে তার নাম অনুযায়ী মেটারনিক তন্ত্রেরও অবসান ঘটেছে। মেটারনিককে শুধু অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা শুধুমাত্র অস্ট্রিয়ার চ্যান্সেলর বলবো না, আমি বলবো তিনি ছিলেন ইউরোপের প্রধানমন্ত্রী। ইউরোপের রাজনীতিকে 1815 থেকে 1848 সাল এই 30 বছর প্রভাবিত করেছেন, নিয়ন্ত্রিত করেছেন। তিনি ইউরোপের ভাগ্য নিয়ন্তা, তিনি ইউরোপের রাজনীতির নিয়ন্ত্রক। তাই আমরা এই কথা বলতে পারি, কি বলতে পারি, 1815 থেকে 1848 সাল এই 30 বছর কালকে আমরা মেটারনিকের যুগ বলতে পারি। তাহলে মেটারনিকের যুগ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত? তোমরা
বলবে যে 1815 সাল থেকে 1848 সাল পর্যন্ত। 1815 সালে নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি সম্রাট ইংল্যান্ডের কাছে যুদ্ধে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হয়েছেন। সেই সঙ্গে সঙ্গে ইংল্যান্ড অস্ট্রিয়ার বন্ধু মিত্র শক্তি এবং অস্ট্রিয়ার মেটারনিকের উদ্যোগে তিনি 1815 সালে সম্মেলন ডাকেন। এবার আমরা জানার চেষ্টা করব মেটারনিক সিস্টেম কি। মেটারনিক সিস্টেম ফন মেটারনিকের ক্লেমেন্স ফন মেটারনিকের নাম অনুযায়ী মেটারনিক তন্ত্র। মেটারনিক ব্যবস্থা অর্থাৎ 1815 থেকে 1848 এই সময়ে মেটারনিক অস্ট্রিয়ার আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে তিনি যে সিস্টেম, তিনি যে ব্যবস্থা গ্রহণ করেন সেটাই হলো মেটারনিক তন্ত্র। এই তন্ত্রের মূল কথা কি? মেটারনিক তন্ত্র, মেটারনিক ব্যবস্থার মূল কথা হলো ফরাসি বিপ্লব থেকে যে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে, ন্যাশনালিজম, ভূখণ্ডের মানুষ তারা ভূখণ্ডকে ভালোবাসবে, ভূখণ্ডের মানুষ তারা দেশকে ভালোবাসবে। এই যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের বিরোধিতা করা মেটারনিক তন্ত্রের মূল বিষয়। নাম্বার 2, মেটারনিক তন্ত্র হলো ডেমোক্রেসি, গণতন্ত্র, যে শাসন ব্যবস্থার মূল শক্তি, মূল ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত। জনগণ সরকার গঠন করতে পারে, জনগণ সরকারকে পরিবর্তন করতে পারে সাংবিধানিক উপায়ে। সেই গণতন্ত্রের উদ্ভব হয়েছে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে। ফরাসি বিপ্লবের আদর্শের একটি অন্যতম বিষয় হলো ডেমোক্রেসি। ন্যাশনালিজম যেমন, জাতীয়তাবাদ যেমন একটা বিষয়, তেমনি ডেমোক্রেসি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ডেমোক্রেসির বিরোধিতা করা হলো মেটারনিক তন্ত্রের আরেকটি বিষয়। লিবারাল অর্থাৎ উদারতন্ত্র, উদারবাদী ব্যক্তি স্বাধীনতাকে যে তন্ত্র গুরুত্ব দেয়, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, যে মতবাদ সামন্ততন্ত্রের বিরোধিতা করে, চার্চের আধিপত্যের বিরোধিতা করে, ব্যক্তির ব্যক্তিগত যে স্বাধীনতা ভোগকে গুরুত্ব দেয়, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে গুরুত্ব দেয়, ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ সাধারণত থাকবে না, কিন্তু প্রয়োজনে যুক্তিসঙ্গতভাবে ব্যক্তির স্বাধীনতাকে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া। এই ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার যে তত্ত্ব, লিবারালিজম অর্থাৎ উদারনীতিবাদ, সেই উদারনীতিবাদকে মেটারনিক তন্ত্র বিরোধিতা করে। মেটারনিক তন্ত্র প্রগতিশীলতার বিরোধী। তাহলে এক কথায় মেটারনিক তন্ত্র হলো মেটারনিক নিজের দেশে, অস্ট্রিয়াতে আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং ইউরোপের বিভিন্ন দেশে জাতীয়তাবাদী ভাবনাকে, গণতন্ত্রকে, উদারনীতিবাদী ভাবনাকে ধ্বংস করতে চাই। উদারনীতিবাদী এই সমস্ত আদর্শকে ধ্বংস করতে চাই যে ব্যবস্থার মধ্য দিয়ে, সেটাই হলো মেটারনিক তন্ত্র।
মেটারনিক অস্ট্রিয়ার মেটারনিক প্রধানমন্ত্রী, অস্ট্রিয়ার চ্যান্সেলর যুগ ধর্মকে অস্বীকার করেছেন। ফরাসি বিপ্লব থেকে উদ্ভূত সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতান্ত্রিক যে ভাবধারা, সৌভ্রাতৃত্বের আদর্শ, এগুলো যুগের একটা পরিবর্তন আনে। সামন্তবাদের বিরুদ্ধে এই ভাবনাগুলি, জমিদার জোরদার তন্ত্রের বিরুদ্ধে এই ভাবনাগুলি, ব্যক্তিগত স্বাধীনতার যুগ, প্রগতির যুগ, রক্ষণশীলতা কাকে বলে? প্রচলিত যে ব্যবস্থা, প্রচলিত যে রাজনৈতিক ভাবনা, সামন্তবাদী ভাবনা ছিল, সামন্তবাদকে ধরে রাখা, বংশগত যে রাজতন্ত্র সেটাকে ধরে রাখা, বংশগত রাজতন্ত্রকে তোমার তুলে দেওয়া যাবে না, সেটাকে ধরে রাখতে হবে। পুরাতন তন্ত্র, এগুলোকে ধরে রাখতে হবে। এটাই হলো তোমার বিপ্লবের আদর্শের বিরোধী। আর মেটারনিক এইগুলিকে গুরুত্ব দিয়েছিলেন। আর এইগুলি হচ্ছে প্রগতির বিরোধী, প্রোগ্রেসিভের বিরোধী। তাই অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক 3টি নীতি গ্রহণ করেছিলেন। 1 নম্বর নীতি কি? 1 নম্বর নীতি হলো 1789 সালে ফরাসি বিপ্লবের আগে, 1789 ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে এবং ইউরোপের বিভিন্ন দেশে যে পুরাতন তন্ত্র ছিল, পুরাতন যে রাজতন্ত্র ছিল, বংশগত রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র, দৈব শক্তির উপর ভিত্তিশীল রাজতন্ত্র, সেই পুরাতন রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চান। এই নীতি তিনি গ্রহণ করেছিলেন। নাম্বার 2, মেটারনিক নীতি হিসাবে 3টি নীতির মধ্যে আর একটি নীতি গ্রহণ করেন, সেটা হলো উদারনীতিবাদের বিরোধিতা করতে হবে। উদারনীতিবাদের ব্যক্তিগত স্বাধীনতা, তার নিজের দেশের জনগণের ব্যক্তিগত স্বাধীনতাকে তিনি ধ্বংস করতে চান। ফ্রান্স তথা ইউরোপের অন্যান্য দেশে, বিশেষ করে তার যে উপনিবেশ জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের জনগণের মধ্যে যে স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, ইটালির ছোট ছোট রাজ্য, তার উপনিবেশ ইটালির ছোট ছোট রাজ্য এর জনগণের মধ্যে যে ব্যক্তিগত স্বাধীনতা বোধ, সেই ব্যক্তিগত স্বাধীনতাকে তিনি ধ্বংস করতে চান। তাই তিনি নীতি হিসাবে গ্রহণ করেছেন যে এইখানে অর্থাৎ গণতন্ত্র সঙ্গে, অর্থাৎ লিবারাল যে দৃষ্টিভঙ্গি, সেটাকে ধ্বংস করতে হবে। আর ডেমোক্রেসিকে গুরুত্ব দিলে হবে না, ডেমোক্রেসিকে ধ্বংস করতে হবে, ডেমোক্রেসির গতিরোধ করতে হবে, লিবারালিজমের অর্থাৎ উদারনীতিবাদের গতিরোধ করতে হবে। আর জাতীয়তাবোধ, দেশপ্রেম, কোনো ভূখণ্ডের মানুষের প্রতি, সেই দেশের ভূখণ্ডের মানুষের প্রতি দেশের প্রতি ভালোবাসা, এই বোধটাকে নষ্ট করে দিতে হবে। এই ছিল মেটারনিকের 2 নাম্বার নীতি। 3 নাম্বার নীতি কি? মেটারনিক তার নিজের দেশে অস্ট্রিয়াতে তিনি বেশি মনোযোগ দেন। ইউরোপের রাজনীতির ক্ষেত্রে যেমন তিনি প্রভাব বিস্তার করতে চান, ইউরোপের রাজনীতির ভাগ্যকে তিনি নিয়ন্ত্রণ করতে চান, তেমনি অস্ট্রিয়ার স্বার্থকে তিনি গুরুত্ব দিয়েছেন। 3 নাম্বার নীতি যে এই যে ব্যবস্থা, তিনি বলেছেন যে 3টি যে নীতি, পুরাতন তন্ত্রকে কেন ফিরিয়ে আনতে হবে? পুরাতন তন্ত্রকে ফিরিয়ে আনতে হবে অস্ট্রিয়ার স্বার্থকে সিদ্ধি করার জন্য। গণতন্ত্র, উদারনীতিবাদ এবং জাতীয়তাবাদকে স্তব্ধ করে দিতে হবে, তাদের গতিকে রোধ করতে হবে,
তার মূল উদ্দেশ্য হলো যে আমি আমার অস্ট্রিয়ার স্বার্থকে বড় করে তুলব। অস্ট্রিয়ার জাতীয় স্বার্থই আমার কাছে সবথেকে বড় স্বার্থ। মেটারনিকের মতে এই যে তিনটি নীতিকে তিনি এই তিনটি নীতিকে অবলুপ্ত করার জন্য, এই তিনটি নীতিকে রুখে দেওয়ার জন্য, বা এই তিনটি নীতির গতিকে রোধ করার জন্য বা কার্যকরী করার জন্য মেটারনিক তিনি তিনটি ব্যবস্থা গ্রহণ করেন। 1 নাম্বার, পুরাতন তন্ত্রকে ধ্বংস করতে হবে। পুরাতন তন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। পুরাতন যে রাজবংশ, প্রতিক্রিয়াশীল রাজবংশ, দৈব শক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠা রাজবংশ, স্বৈরাচারী রাজতন্ত্র, বংশানুক্রমিক রাজতন্ত্র, সেটাকে ফিরিয়ে আনতে হবে। এটা হলো মেটারনিকের মূল বক্তব্য, তার নীতির মূল বক্তব্য, এবং এটাকে বাস্তবে রূপায়িত করবার চেষ্টা করেছেন। তাই তিনি ডেমোক্রেসিকে প্রতিরোধ করবার চেষ্টা করেছেন। তিনি মনার্কিকে ফিরিয়ে আনতে চেয়েছেন। মনার্কি অর্থাৎ বংশানুক্রমিক রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চেয়েছেন। রাজশক্তি দৈব শক্তির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ রাজারা যেটা প্রচার করতেন যে ঈশ্বর আমাদের মধ্যে রয়েছে, আমাদের শাসনের বিরোধিতা করার অর্থ হলো ঈশ্বরের বিরোধিতা করা, তাই জনগণ আমাদের বিরোধিতা করবে না। মেটারনিক অ্যারিস্টোক্রেসি, অভিজাত তন্ত্র, মুষ্টিমেয় ব্যক্তির শাসন, মুষ্টিমেয় অর্থাৎ অল্প সংখ্যক ধনীদের শাসন, যারা সমাজের প্রভাবশালী ব্যক্তি, তাদের শাসন অ্যারিস্টোক্রেসি। এই অ্যারিস্টোক্রেসিকে মেটারনিক ফিরিয়ে আনতে চেয়েছেন। মেটারনিক যেটা হলো যে মেটারনিক যে চার্চতন্ত্র, চার্চের যে প্রাধান্য, সেই চার্চের প্রাধান্যকে ফিরিয়ে আনতে চেয়েছে। চার্চের প্রাধান্য ছিল, মাঝে নেপোলিয়ন বোনাপার্ট সব চেঞ্জ করে দিয়েছেন। তাই 1815 সালে আগে যে চার্চের আধিপত্য ছিল, সেই চার্চের আধিপত্যকে ফিরিয়ে আনতে হবে। 1789 সালে যে ফিউডালিজম ছিল দেশে দেশে, ফ্রান্সে সামন্তবাদী ব্যবস্থা তোমরা জানো, যে ব্যবস্থাতে, যে রাজনৈতিক ব্যবস্থাতে চরম রাজতন্ত্র থাকে, রাজার হাতে চূড়ান্ত ক্ষমতা থাকে, অর্থনৈতিক ক্ষেত্রে কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থা থাকে, শিল্পভিত্তিক উৎপাদন ব্যবস্থা নয়। যে ব্যবস্থাতে শোষিত বঞ্চিত মানুষেরা হলো ভূমিদাস, আর সামন্ত প্রভুরা হলো তোমার জমিদার যোদ্ধার, তারা হলো অর্থবান, প্রভাবশালী, তারা স্বৈরাচারী, তারা অনাচার অবিচার করে সমাজে। সুতরাং এইরকম যে ফিউডালিজম অর্থাৎ সামন্ততন্ত্র, এটাকে ফিরিয়ে আনতে হবে। এটা হলো মেটারনিকের মূল বক্তব্য। তাহলে আমরা দেখলাম মেটারনিকের মতে মনার্কিকে ফিরিয়ে আনতে হবে। মেটারনিকের মতে রাজার যে দৈব শক্তি অর্থাৎ দেবত্ব শক্তি রাজতন্ত্রের মূল ভিত্তি, সেটা ফিরিয়ে আনতে হবে। অ্যারিস্টোক্রেসি, মুষ্টিমেয় ব্যক্তির, সম্পদশালী ব্যক্তির শাসনকে ফিরিয়ে আনতে হবে। ফিউডালিজমকে ফিরিয়ে আনতে হবে। চার্চের যে প্রাধান্য ছিল ফরাসি বিপ্লবের আগে, সেই চার্চের প্রাধান্য ফিরিয়ে আনতে হবে। নাম্বার 2, ফ্রেঞ্চ রেভলিউশনের যে আগে ব্যবস্থা ছিল, সেই আগের ব্যবস্থা সেটা কি? সেটা হলো প্রতিক্রিয়াশীল ব্যবস্থা। আর
ফ্রেঞ্চ রেভলিউশন এই প্রতিক্রিয়াশীল ব্যবস্থার বিরুদ্ধে একটা বিপ্লব। ফ্রেঞ্চ রেভলিউশন তোমার গণতন্ত্রকে প্রাধান্য দেয়। তাই নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের আদর্শকে ঘৃণা করেন। তিনি মনে করেন যে ফরাসি বিপ্লব একটা চরম অরাজকতা তৈরি করেছে। ফরাসি বিপ্লবের আদর্শগুলো অরাজকতা তৈরি করে। ফরাসি বিপ্লবের আদর্শ হলো নাশকতামূলক, ধ্বংসমূলক। তাই এগুলোকে আমার মেনে নিয়ে চললে হবে না, আমি ঘৃণা করি এগুলিকে। 3 নাম্বার, মেটারনিক বলেছেন যে ফ্রেঞ্চ রেভলিউশনে উদ্ভূত জাতীয়তাবাদ সেগুলোকে ধ্বংস করতে হবে, ডেমোক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করতে হবে। আত্মনিয়ন্ত্রণের অধিকার, রাইট টু সেলফ ডিটারমিনেশন, প্রত্যেকটা জাতি নিজের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে, নিজেরা শাসন করবে, কোনো ঔপনিবেশিক শাসনকে গুরুত্ব দেবে না। এইটা হলো গুরুত্ব দেবে না আত্মনিয়ন্ত্রণের অধিকার। যেমন ভারত আত্মনিয়ন্ত্রণ অধিকার পেয়েছে জানো যে 1947 সালে, বাংলাদেশ আত্মনিয়ন্ত্রণের অধিকার পেয়েছে 1971 সালে। এটাই হলো আত্মনিয়ন্ত্রণের অধিকার। এই আত্মনিয়ন্ত্রণের অধিকারকে আমি মানি না। সেই কারণে মেটারনিক এই ভাবধারাগুলিকে, ন্যাশনালিজমের ভাবধারাকে, ডেমোক্রেসির ভাবনাকে, আদর্শকে, রাইট টু সেলফ ডিটারমিনেশনের আদর্শকে, আত্মনিয়ন্ত্রণের আদর্শকে আমি অস্ট্রিয়ার দেশে প্রবেশ করতে দিব না। এবং আমার ইটালিতে ছোট ছোট রাজ্যগুলিতে বা ইটালির রাজ্যগুলিতে আমার যেখানে যেখানে উপনিবেশ আছে সেই সব উপনিবেশের জনগণের মধ্যে জাতীয়তাবাদ গণতান্ত্রিক ভাবনা এগুলো যাতে প্রবেশ না করতে পারে তার জন্য আমাকে ব্যবস্থা করতে হবে। যেন তেন প্রকারণে এই আদর্শগুলিকে প্রবেশ করতে দেব না, অস্ট্রিয়ার আভ্যন্তরীণ ক্ষেত্রে প্রবেশ করতে দেব না। এবং আমার যেখানে যেখানে উপনিবেশ আছে সেই সব দেশের, সেই উপনিবেশের ভূখণ্ডের জনগণের মধ্যে ভাবনা চিন্তা যাতে জাতীয়তাবাদী হিসাবে গণতান্ত্রিক ভাবনা তাদের মধ্যে গড়ে না ওঠে তার চেষ্টা আমাকে করতে হবে। স্থিতা অবস্থাকে গুরুত্ব দিতে হবে। তাই রক্ষণশীলতা, স্থিতা অবস্থা এগুলো আমার কাছে শ্রেষ্ঠ। পরিবর্তনশীলতা, প্রগতিশীলতা এগুলো আমার শত্রু। ফরাসি বিপ্লবের যে ভাবধারা সেটা গোটা ইউরোপে অরাজকতা সৃষ্টি করেছে। ফরাসি বিপ্লবের ভাবধারা সেটা, এই ভাবধারা কি করেছে? অরাজকতা সৃষ্টি যেমন করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তাই আমি এগুলোকে ঘৃণা করি। আমাকে বন্ধ করতে হবে, স্তব্ধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। তারপর আমরা দেখব অস্ট্রিয়া এবং জার্মানিতে মেটারনিক সিস্টেম, মেটারনিক পদ্ধতি কিভাবে কার্যকরী হয়েছে, কিভাবে তিনি তার দেশে তার তন্ত্রকে, তার সিস্টেমকে, গণতন্ত্র বিরোধী সিস্টেমকে, উদারনীতিবাদী বিরোধী সিস্টেমকে, জাতীয়তাবাদ বিরোধী সিস্টেমকে, আত্মনিয়ন্ত্রণ অধিকার বিরোধী সিস্টেমকে কিভাবে কার্যকরী করেছে তা আলোচনার মধ্য দিয়ে আমরা স্পষ্টভাবে ধারণা লাভ করব। অস্ট্রিয়াতে এবং জার্মানির উপনিবেশে ন্যাশনালিজমকে কণ্ঠরোধ করতে হবে। তার জন্য তিনি ইউনিভার্সিটির গুলিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন। ইউনিভার্সিটির ছাত্রদের, প্রফেসরদের তিনি আটক করেন। তারা গণতন্ত্রের ভাবধারায় উদ্বুদ্ধ হচ্ছে, তারা উদারনীতিবাদী দর্শনকে গ্রহণ করছে। ইউনিভার্সিটির ছাত্রীরা এবং প্রফেসররা, অধ্যাপকরা এটা করতে দেওয়া যাবে না। তাই তিনি এগুলো যদি প্রবেশ করে তাহলে আমার অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়াশীল রাজতন্ত্র, প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা, গণতন্ত্র বিরোধী, জাতীয়তাবাদ বিরোধী শাসন ব্যবস্থা, উদারনীতিবাদ বিরোধী শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এইটা করতে দেওয়া যাবে না।
তাই তিনি জার্মানির ইউনিভার্সিটিতে এবং জার্মানির বিভিন্ন ইউনিভার্সিটিতে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তিনি কঠোরভাবে তাইগুলিকে নিয়ন্ত্রণ করেন, শুধু দমন পীড়ন করেন। তাদের মধ্যে যেন আত্মনিয়ন্ত্রণের ভাবনাটা না আসে। তারা উপনিবেশিক জনগণ, উপনিবেশের জনগণ যাতে জাতীয়তাবাদী ভাবনার দ্বারা উদ্বুদ্ধ না হয়। যদি তারা গণতন্ত্রকে আঁকড়ে ধরে, যদি তারা জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়, দেশপ্রেমের আদর্শকে গ্রহণ করে, তাহলে আমার যে সাম্রাজ্য, অস্ট্রিয়ার সাম্রাজ্য, আমার দেশের জনগণ গর্জে উঠবে এবং ইউরোপের বিভিন্ন জায়গায় যে আমার উপনিবেশ আছে সেখানকার জনগণ গর্জে উঠবে। তাহলে আমার উপনিবেশী সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে যাবে। তাহলে এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে আমার শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এবং আমার বিরোধী আন্দোলন গড়ে উঠবে। এগুলিকে বন্ধ করার জন্য গোয়েন্দা নিয়োগ করেছেন। তিনি হিস্ট্রি পড়ানো বন্ধ করে দিয়েছেন, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান পড়ানো বন্ধ করে দিয়েছেন। যেগুলো পড়া যাবে না, দর্শন পড়া যাবে না, সব পড়ানো বন্ধ করে দিয়েছে, যাতে স্টুডেন্টরা স্বাধীনভাবে চিন্তা করতে না পারে, যাতে তারা গণতান্ত্রিক আদর্শকে ভালোবাসতে না পারে, উদারনীতিবাদী বৈশিষ্ট্যগুলিকে উপলব্ধি করতে না পারে, আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে ধারণা লাভ করতে না পারে, তার জন্যে তিনি কঠোরভাবে তাদের সিলেবাস, পাঠ্যসূচিকে নিয়ন্ত্রণ করেছে। তাদের সেই ধরনের পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি এগুলোকে পড়ানো যাবে না তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই ব্যবস্থাই তিনি করেছেন। এই সমস্ত বই তিনি বন্ধ করে দিয়েছিলেন। এই সমস্ত বই জার্মানিতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। অর্থাৎ এগুলোকে করার জন্য তিনি বার্লিন ডিক্রি ঘোষণা করেছেন। বার্লিন ডিক্রি একটা ঘোষণা করেছেন, একটা হলফনামা ঘোষণা করেছেন। কেউ রাষ্ট্রের বিরোধী অর্থাৎ গণতন্ত্র সম্পর্কে ধারণা করতে পারবে না। সিলেবাসে গণতন্ত্র থাকবে না, সিলেবাসে ন্যাশনালিজম থাকবে না, সিলেবাসে পাঠ্যসূচিতে তোমার জাতীয়তাবাদ থাকবে না, পাঠ্যসূচিতে রাইট টু সেলফ ডিটারমিনেশন অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকবে না। এটা হলো কার্লসবাড বা একটা ডিক্রি জারি করেছেন। তিনি সমস্ত সংগঠন গড়ে তোলাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সংবাদপত্রের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছেন। কোনো নাগরিক ব্যক্তিগতভাবে স্বাধীনতা ভোগ করতে পারবে না। সমস্ত জায়গায় স্টেট কন্ট্রোল, ছেড়ে রাজতন্ত্র তিনি কায়েম করেছেন। তারপরে আমরা দেখব যে ইউরোপের ক্ষেত্রে মেটারনিখ ইউরোপীয় শক্তি সমবায় গঠন করেছেন। ইউরোপীয় শক্তি সমবায় গঠন করেছেন অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড, এই দেশগুলি হচ্ছে ইউরোপীয় শক্তি সমবায়। এর মাধ্যমে প্রগতিশীল ভাবনাকে গতিরোধ করবার চেষ্টা করেছেন, জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করেছেন। সিসিলি, নেপলস, ইটালির দক্ষিণ ইটালির রাজ্য সিসিলি, নেপলসে তিনি কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছেন। পিডমন্ট, সার্ডিনিয়াতে কঠোর নিয়ন্ত্রণ তিনি আরোপ করেছেন, যাতে এই ভাবধারাগুলো প্রসারিত হতে না পারে। স্পেনে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে কঠোর হাতে মেটারনিখ দমন করেছেন। গ্রিসের স্বাধীনতা যুদ্ধে আলেকজান্ডার, রাশিয়ার রাজা আলেকজান্ডার যে সাহায্য করছিলেন, সেই সময় মেটারনিখ আলেকজান্ডারকে এই সাহায্য দান থেকে বিরত থাকতে বলেছেন। গ্রিসের মানুষ যাতে স্বাধীনতা সংগ্রাম না করে, এই স্বাধীনতা সংগ্রামকে রাশিয়া সাপোর্ট করছিল। মেটারনিখ সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার রাজা
রাশিয়ার রাজা প্রথম আলেকজান্ডারকে বিরত থাকতে বলে, নির্দেশ দেন যে আপনি এর মধ্যে জড়াবেন না। গ্রিসের স্বাধীনতা সংগ্রামকে তিনি স্তব্ধ করে দিয়েছেন। তাই আমরা দেখলাম ইউরোপের ক্ষেত্রে মেটার্নিক গণতন্ত্রকে, জাতীয়তাবাদকে, আত্মনিয়ন্ত্রণের অধিকারকে তোমার প্রসারিত হতে দেননি। প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করেছেন, এগুলিকে দমন করবার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন, দমন পীড়ন নীতি গ্রহণ করেছেন। তাই আমরা আজকের ভিডিওর আলোচনার শেষে আমরা বলবো, নেপোলিয়ন বোনাপার্টের ফলে যুদ্ধ দেখা দিয়েছিল, সাম্রাজ্যবাদী নীতি কার্যকরী হয়েছিল গোটা ইউরোপে। তখন কিন্তু শান্তি ছিল না। নেপোলিয়ন বোনাপার্ট গোটা ইউরোপে অশান্তি সৃষ্টি করেছিল, যুদ্ধ করেছিল একাধিক, এবং যুদ্ধের আবহাওয়া তৈরি করেছিল। আর ফ্রান্স তথা গোটা ইউরোপের মানুষ শান্তি চাইছিল। সেই শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে মেটার্নিকের ভূমিকা ছিল, শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে মেটার্নিকের ভূমিকা ছিল। কিন্তু তার যে সিস্টেম, তার যে তন্ত্র, মেটার্নিক তন্ত্র, তিনি বলছেন যে স্বাধীনতা নয়, ইউরোপের মানুষ স্বাধীনতা চায় না, তাই ব্যক্তিগত স্বাধীনতাকে আমি দেব না, কিন্তু ইউরোপে শান্তি দেয়। তাই আমরা দেখেছি ইউরোপে 1815 থেকে, যেদিন থেকে তার সিস্টেমকে তিনি কার্যকরী করেছেন, তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন অস্ট্রিয়া তথা গোটা ইউরোপের রাজনীতিতে। সেই দিন থেকে 30 বছর কাল 1815 থেকে 1848 সাল পর্যন্ত শান্তি বিরাজ করেছে। কিন্তু নিপীড়িত যে রাজতন্ত্র, বংশগত রাজতন্ত্র, প্রতিক্রিয়াশীল রাজতন্ত্র, দৈব শক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠা রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র আর যুদ্ধ বিধ্বস্ত ইউরোপ, এখানে কিন্তু পিস অর্থাৎ শান্তি মেটার্নিক ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। শিল্প, সাহিত্য, শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রে সংস্কৃতির বিকাশে তার অবদান ছিল। কিন্তু যে ব্যবস্থায় তিনি গ্রহণ করুক না কেন, সেটা খারাপ ব্যবস্থা। যুগের ধর্মকে তিনি অস্বীকার করেছেন। যুগের পরিবর্তন ঘটে, যুগ পরিবর্তন সামনের দিকে যায়, একটা সিস্টেমের জায়গায় আরেকটা সিস্টেম যখন আসে, একটা সমাজের জায়গায় যখন আরেকটা নতুন সমাজ সৃষ্টি হয়, নতুন সমাজটা পুরাতন সমাজের থেকে অনেক উন্নত। দীর্ঘদিন ধরে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র, প্রতিক্রিয়াশীল রাজতন্ত্র, বংশগত রাজতন্ত্র, দৈব শক্তির উপর ভিত্তিশীল রাজতন্ত্র, সামন্ততন্ত্র চার্চের প্রাধান্য প্রচলিত ছিল। সেইটার বিরুদ্ধে জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং তোমার প্রগতিশীল ভাবধারা সৃষ্টি হয়েছে। সেটাকে মেনে নিতে হবে, পরিবর্তনকে মানতে হবে। এটা মেটার্নিক অস্বীকার করে যুগের ধর্মকে অস্বীকার করেছেন, সত্যকে অস্বীকার করেছেন। পরিবর্তন হচ্ছে ইতিহাসের নিয়ম। প্রতিক্রিয়াশীল জায়গায় সেখানে প্রগতিশীলতা আসবে, রক্ষণশীলতার জায়গায় প্রগতিশীলতা আসবে, স্বৈরাচারের জায়গায় গণতন্ত্র আসবে, অত্যাচারের জায়গায় জাতীয়তাবাদের বিকাশ ঘটবে। এগুলি মেটার্নিক উপলব্ধি করতে পারেনি। উচিত ছিল এটা উপলব্ধি করা। কোনো শক্তি চিরন্তন নয়, কোনো একক শক্তি ভাস্বর নয়। ইতিহাস হলো সত্যের ইতিহাস, প্রগতিশীলতার ইতিহাস, সভ্যতার অগ্রগতির ইতিহাস। এটা মিথ্যা গল্প নয়। এই অগ্রগতির বিষয়টিকে মেনে নেওয়া
একটাই হলো সত্যি, মেটারনিক তা মেনে নেননি। তিনি ভুল করেছেন। তিনি ভুল করেছেন ডেমোক্রেসির বিরোধিতা করে। তিনি ভুল করেছেন জাতীয়তাবাদের বিরোধিতা করে। তিনি ভুল করেছেন উদারনীতিবাদের বিরোধিতা করে। তিনি সাম্যের আদর্শকে ধ্বংস করার পরিকল্পনা করে ভুল করেছেন। তিনি ভুল করেছেন প্রগতিশীলতাকে ধ্বংস করতে গিয়ে। তিনি ভুল করেছেন উন্নত ভাবধারাকে স্তব্ধ করতে গিয়ে। তিনি ভুল করেছেন দমন পীড়ন দিয়ে কোনো স্থায়ীভাবে শান্তি স্থাপন করা যায় না। প্রতিক্রিয়াশীল শক্তি চিরস্থায়ী নয়। তাই তো আমরা দেখতে পেলাম এই মেটারনিকের এত দাপট। ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রক, ভাগ্য নিয়ন্তা, ইউরোপের নিয়ন্ত্রক, ইউরোপের রাজনীতির এত বিচক্ষণ, এত কূটনীতিবিদ, এত দূরদর্শিতা, তাই আমরা দেখলাম যেহেতু তার নীতির মধ্যে যুগ ধর্মকে অস্বীকার করা হয়েছে, সেই কারণে 1848 সালে তার বিরুদ্ধে, এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ফ্রান্সে বিপ্লব হয়েছে। 1815 সালেও বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব। তার ফলেও কিন্তু আবার রাজবংশ ফিরে এসছে। এক রাজবংশের জায়গায় আর এক রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছে, লুই ফিলিপি ক্ষমতায় এসছে। কিন্তু 1848 সালে তোমার ফেব্রুয়ারি বিপ্লবের বন্যায় মেটারনিক তন্ত্র বন্যার জলে ভেসে গেছে। কোন বন্যার জলে? ফেব্রুয়ারি বিপ্লবের বন্যার জলে। তিনি অস্ট্রিয়াতেই শুধু ক্ষমতাচ্যুত হননি, তিনি গোটা ইউরোপে তার আধিপত্যকে ক্ষুণ্ণ করেছেন। এই কথা আমরা বলতে পারি যে তিনি তার পতনের জন্য দায়ী। মেটারনিক তন্ত্রের পতন ঘটেছে 1848 সালে। তাহলে যে মেটারনিক তন্ত্র 1815 সাল থেকে চালু হয়েছে, যিনি 1809 সাল থেকে 1848 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, 40 বছর ধরে ক্ষমতায় ছিলেন, আর 30 বছর ধরে গোটা ইউরোপে, অস্ট্রিয়া তথা গোটা ইউরোপে আধিপত্য বিস্তার করেছিলেন। ইউরোপের গোটা পলিটিক্সকে নিজের হাতের মুঠের মধ্যে রেখেছিলেন। সেই যে মেটারনিক তন্ত্র, তার পতন ঘটে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে। তাই আমরা সিদ্ধান্ত নিব যে কোনো স্বৈর শক্তি চিরস্থায়ী নয়, কোনো স্বৈরাচারী নীতি চিরস্থায়ী নয়, কোনো দমনপীড়ন চিরস্থায়ী নয়। তাই শাসককে প্রগতিশীল আদর্শকে গ্রহণ করতে হবে। গণতন্ত্র, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই যে ভাবাদর্শ, এই যে ইডিওলজি, এগুলোকে স্তব্ধ করতে যাওয়া ভুল। এগুলো মানুষের মনে মনে প্রবাহিত হবেই। এটা কোনো দেশের সরকার কোনো যুগেই এটাকে দমিয়ে রাখতে পারেনি। তাই আগামী দিনেও যদি মেটারনিকের পদ্ধতিকে কোনো দেশের সরকার গ্রহণ করে, তাহলে কিন্তু মেটারনিকের মতোই তার খেসারত দিতে হবে, মেটারনিকের মতোই পতন ঘটবে। এই বলে আমি আজকের আলোচনা শেষ করলাম।